সভায় উপস্থিত সম্পাদক মহাশয়, উপস্থিত শিক্ষক শিক্ষিকা মণ্ডলী এবং উপস্থিত অভিভাবকগণদের জানাই আসসালামু আলাইকুম। আজকের অভিভাবক সভা গার্জেনের উপস্থিতির সংখ্যা আমি যা দেখতে পাচ্ছি এটা অন্ততপক্ষে আরও 2 গুণ হওয়া উচিত ছিল, কিন্তু সেটা কিন্তু হয়নি। তবুও যে কজন গার্জেন এসেছেন তাদেরকে আমি সাধুবাদ জানাচ্ছি। আপনারা যথেষ্ট আপনার সন্তানের ব্যাপারে, আপনার সন্তানের পড়াশোনার ব্যাপারে, ফিউচারের ব্যাপারে যথেষ্ট সচেতন। এটাই প্রমাণ করে আপনাদের উপস্থিতি। তো যাই হোক, বর্তমান আমরা এমন একটা সময়ে এসে দাঁড়িয়েছি, এই সময় দাঁড়িয়ে আপনারা যদি মনে করেন আপনার ছেলেদেরকে একটা মানুষের মতো মানুষ করে একটা সফল সার্থক মানুষ যদি আপনারা করতে চান, সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু এক্সট্রা এফোর্ট দিতে হবে। আমাদের সময়টা অনেক সহজ ছিল, অনেক অনুকূল পরিবেশে আমরা ছিলাম 80-90 দশকের সময়টা। এখন মোবাইল, ইউটিউব, ফেসবুক, গেমস, অনলাইন গেমস ইত্যাদি অনেক রকমের নেগেটিভিটিতে ছড়িয়ে আছে। তো এই সময়ে আপনারা যে মনে করেন আপনার ছেলেরা সঠিকভাবে সুন্দরভাবে মানুষের মতো মানুষ যদি হতে চায়, তাহলে আপনাদের কিন্তু এক্সট্রা এফোর্ট দিতে হবে। এক্সট্রা এফোর্ট না দিয়ে যদি আপনি মনে করেন যে আমার ছেলে মানুষ হয়ে যাবে, শুধুমাত্র স্কুলে দিলাম, স্কুলের উপর ভরসা করে আমার ছেলে মানুষ হয়ে যাবে, এটা কিন্তু আপনারা ভুল ভাববেন। আমি স্কুলের সঙ্গে দীর্ঘ অনেকদিন জড়িয়ে আছি, পরিচালনার সঙ্গে জড়িয়ে আছি। তো এই দীর্ঘ কয়েক বছরের অভিজ্ঞতাতে আমি 3 শ্রেণীর গার্জেন লক্ষ্য করেছি। এক শ্রেণীর গার্জেন আছেন যারা সঠিক সময়ে আসেন, ছেলেদেরকে রিঅ্যাডমিশন করান, স্কুলের সঙ্গে যোগাযোগ রাখেন, সমস্ত কিছু পড়াশোনা কেমন হলো না হলো একটা সুন্দর একটা সিস্টেমেটিকভাবে বাচ্চাকে যেভাবে লালন পালন করা দরকার, দেখাশোনা করা দরকার, দেখভাল করা দরকার, সেরকমভাবে এক শ্রেণীর গার্জেন করেন। এটা খুব কম সংখ্যক গার্জেন এটা করেন। আর এক শ্রেণীর গার্জেন আছেন যারা ভর্তি করেন, তারপরে মাঝে মধ্যে যেমন ওই ঈদের চাঁদ ওঠে না, ওইরকম ঈদের চাঁদের মতো মাঝে মধ্যে আসেন, স্কুলে আসেন, বিক্ষিপ্ত হয়, বিশৃঙ্খলভাবে, হাজার রকম অভিযোগ, এরকম কেন হচ্ছে, এরকম কেন হচ্ছে, আমার ছেলে পারছে না, এই পারছে না, সে পারছে না, হয়তো মোবাইল নাম্বার কোনো সময়ে হয়তো চেঞ্জ করেছে, সেটা পর্যন্ত স্কুলে আপডেট দেওয়ার প্রয়োজন নেই। ওই মাঝে মধ্যে কোনো সময় 4 মাস 5 মাস পর এসে হয়তো একটু মুখটা দেখানোর মতো। এটা এক ক্যাটাগরির গার্জেন গেল। আর এক ক্যাটাগরির গার্জেন আছেন যারা স্কুলে ভর্তি করেন, জানুয়ারি ডিসেম্বর মাসে ভর্তি করেন, তারপরে তাদেরকে আর দেখাই যায় না, গার্জেন মিটিংও আসেন না, স্কুলের সঙ্গে যোগাযোগ করেন না, পরবর্তীতে নাম্বার চেঞ্জ করলে সে নাম্বার আপডেট করেন না, আবার তাদের দেখা পড়ে সেই রিঅ্যাডমিশনের সময়, মানে একটা ক্লাস শেষ হয়ে যখন পরের ক্লাসে উত্তীর্ণ হবে সেই সময়ে দেখতে পাওয়া যায়। এই 2 নম্বর এবং 3 নম্বর গার্জেনের সংখ্যা কিন্তু বেশি। 1 নম্বর গার্জেনের সংখ্যা তুলনামূলক খুবই কম। এমনটা হলে কিন্তু কোনোভাবে হবে না। একটা জিনিস ভাবেন আপনারা, ধরুন নার্সারি থেকে আপনি যদি একটা গাছ নিয়ে আসেন, ধরুন একটা ফুলের গাছ নিয়ে এলেন, সেই ফুলের গাছটা নিয়ে এলেই কিন্তু সে ফুল ধরা শুরু করবে না, আপনাকে ফুল দেওয়া শুরু করবে না। সেই গাছটাকে কিন্তু লালন পালন করতে হবে, সঠিক টাইমে পানি দিতে হবে, সার দিতে হবে, আগাছা দিতে হবে, আগাছা পরিষ্কার করতে হবে। তাহলে কিন্তু সুন্দর লালন পালনের মাধ্যমে কিন্তু সেই গাছটা পরবর্তীতে ফুল ফলে আপনাকে ভরিয়ে দেবে। তা আপনার বাচ্চাও কিন্তু একটা ফুলের গাছই ধরা যায়। তা সেই বাচ্চা থেকে আপনি যদি ফুল ফল যদি পেতে চান, তাকে যদি সুন্দরভাবে বিকশিত হতে দেখতে চান, তাহলে কিন্তু আপনাদেরকে সময় দিতে হবে। সময় না দিয়ে কিন্তু কোনোভাবে হবে না। একটা ফুল গাছ বা একটা গাছ পালন করা কিন্তু একটা বাচ্চা পালন করার থেকে অনেক সহজ। কারণ ফুল গাছে কিন্তু কোনো রকমের স্বাধীন ইচ্ছা নেই, সে মোবাইল দেখতে চাইবে না, সে উল্টাপাল্টা নেশা করবে না। যে ফুল গাছ একটা পালন করা কিন্তু অনেক সহজ, কিন্তু অনেক সহজ হওয়ার পরেও তাকে যদি সঠিক টাইমে পানি, সার, রোদ, বাতাস উপযুক্ত পরিবেশ যদি না দেওয়া হয়, তাহলে কিন্তু একটা সামান্য ফুল গাছে কিন্তু আপনি ফুল পাবেন না। তাহলে সেক্ষেত্রে আপনারা একটু বিবেচনা করে দেখবেন যে আপনার ছেলেকে মানুষ করতে গেলে, মানুষের মতো মানুষ করতে গেলে আপনাদেরকে কতটা এফোর্ট দিতে হবে। উইদাউট এফোর্ট কিন্তু আপনারা
ভালো কিছু পেতে পারেন না। সময় কতটা পরিবর্তন হয়েছে আপনি একটু আশপাশ নজরের দিকে তাকালে দেখতে পাবেন। আমাদের 70 দশকে 80 দশকের ছেলেমেয়েরা, সে সময় ছেলেমেয়েদেরকে বাপ মারা কোনো বদমাইশি করলে হয়তো মারধর করেছে, এই করেছে, তাদের ছেলেরা দিব্যি সুন্দর সে মার খেয়েছে, ভুলটা অনেক সময় সংশোধনও করে নিয়েছে। কিন্তু এখন এই সময়ের বাচ্চাদের মানসিক এটা এমন জায়গাতে গিয়েছে, এখন বাচ্চাদেরকে যদি আপনি একটু কড়াভাবে শাসন করেন বা একটু বকাঝকা করেন, তারা দেখবেন বাচ্চার মধ্যে একটা উল্টো রিয়াকশন দেখা যায়। অনেক সময় আমরা নিউজে ফেসবুকে দেখতে পাই যে বাচ্চা মোবাইলের জন্য বাহানা করেছে, বাপ মোবাইল কিনে দিতে রাজি নয়, দিয়ে বাচ্চা কী করেছে, পালিয়ে গেছে, বাচ্চা সুসাইড করেছে। এরকম ঘটনা শুনতে পান আপনারা, আশপাশে নজরে দেখবেন এরকম ঘটনা কিন্তু শোনা যায়। তাহলে সময়টা আপনি একবার দেখেন, আমরা যেভাবে মানুষ হয়েছি ওইভাবে যদি আপনার বাচ্চাদেরকে মানুষ করেন তাহলে কিন্তু হবে না। গাইডলাইনটা কিন্তু প্রথম থেকে একদম সুশৃঙ্খল সুনিয়ন্ত্রণ হওয়া উচিত। প্রথম দিকে আপনি কোনো শাসন করলেন না, হঠাৎ করে 5 বছর বয়সের পর আপনি বিশাল কড়াকড়ি শুরু করলেন, হবে না, ওই উল্টো রিয়াকশন দেখা দিবে। সুতরাং বাচ্চা শাসনের ক্ষেত্রে আপনাকে একটা শৃঙ্খলা একটা মেনে চলতে হবে। আপনাকে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত সুন্দরভাবে গাইডলাইনের ভিতর দিয়ে আপনার বাচ্চাকে কিন্তু লালন পালন করতে হবে। বর্তমান সময়ে বাচ্চা থেকে একদম বুড়ো পর্যন্ত এই সময়ের ক্যান্সার হচ্ছে মোবাইলের প্রতি নিয়ন্ত্রণ কিন্তু আপনাদের রাখতে হবে। এই মোবাইল ক্ষতিগ্রস্ত হচ্ছে মোবাইলের কারণে শুধুমাত্র বাচ্চারা কিন্তু নয়, বড়রাও। এবং আপনাদেরকেও মোবাইলের প্রতি যথেষ্ট সংযমী হতে হবে। আপনি তো দিনে 7-8 ঘন্টা যদি মোবাইল স্ক্রলিং করেন তাহলে কিন্তু আপনার বাচ্চা আপনার কাছ থেকে ওটাই শিখতে চাইবে। বা আপনি যদি বলেন যে বাচ্চা মোবাইল দেখছো কেন, সেটা আপনি বাচ্চাকে বলছেন, আর আপনি দিনে 7-8 ঘন্টা মোবাইলে স্ক্রল করছেন, আপনার কথা কিন্তু আপনার বাচ্চা মানবে না। সুতরাং আপনি যেমন চান, মানে আপনার ছেলে কেমন হবে বড় হয়ে, বা তার বিহেভিয়ারগুলো কেমন হওয়া উচিত, আপনি যেমনটা চান আপনাদের সেরকম হতে হবে। আপনি নিজে করবেন। এই ছোট বয়সের বাচ্চারা, বিশেষ করে নার্সারি সেকশনের বাচ্চারা, এরা কিন্তু সব থেকে বেশি দেখে শিখে। আশপাশে পরিবেশ কী করছে, সেই পরিবেশটাকে তারা দেখে শিখবে। একটা বাচ্চা যখন কথা বলা শেখে, তাকে আপনি কথা বলা শিখিয়েছেন, কথা বলা শিখেন, অটোমেটিক শিখছে সে। আপনি তার সঙ্গে কথা বলছেন, আপনার কথা বলা দেখছে, আপনার কথা বলা দেখে সে কথা বলা শিখছে। অনুরূপভাবে এই পরিবেশের ভালো মন্দ সব কিছুই কিন্তু সে কেমন পরিবেশে আছে, তার বাড়ির পরিবেশ কেমন, তার পাড়ার পরিবেশ কেমন, সেই পরিবেশ থেকে কিন্তু সে ভালো মন্দ সব কিছু শিখবে। সুতরাং আপনার বাচ্চা আপনাকে, আপনি কেমনভাবে তাকে আমি দেখতে চান, তার বিহেভিয়ারগুলো কোন দিকগুলো সংশোধন হওয়া উচিত, এগুলা কিন্তু দেখতে গেলে আপনাকেও সেই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আপনি যদি চান আপনার ছেলে নামাজ পড়ুক, আপনাকে নামাজ পড়তে হবে। আপনি নামাজ পড়ছেন না, ছেলেকে নামাজ পড়ার জন্য বলছেন, সে কিন্তু সেটা ঠিকভাবে নেবে না, বা সেটা ফলদায়কও হবে না। আপনি যদি চান আপনার ছেলে মিথ্যা কথা না বলুক, তাহলে আপনাকেও কিন্তু আপনার বাচ্চার সাথে হোক, বা আপনার হাজব্যান্ডের সাথে হোক, বা বাড়ির অন্য সদস্যের সঙ্গে হোক, মিথ্যা কথা বলা যাবে না। শালীনতা বজায় রেখে কথা বলতে হবে। সমস্ত কিছুই কিন্তু অনুসরণীয়। এখন ছেলেরা কিন্তু সব কিছুই আপনাদেরকে দেখে কিন্তু শিখবে। তা এই বিষয়টা অবশ্যই আপনারা মাথায় রাখবেন। আর একটা বিষয় যেটা হচ্ছে অবচেতন মন, সাবকনসিয়াস মাইন্ড। আপনার বাচ্চাকে আপনি কখনোই কোনো অবস্থাতে কোনোভাবে নেগেটিভ কোনো কিছু বলবেন না। এটা পারবি না, ওটা পারবি না, রেজাল্ট কোনো খারাপ হলো, তুই যে কোনো রকমের কথা, এত সব কিছুকে আপনাকে পজিটিভলি বলতে হবে। নেগেটিভ কথা যদি আপনি বলেন, সেই বাচ্চা কিন্তু একটা টাইমে ওটাই কিন্তু বিশ্বাস করতে শুরু করবে। তো একটা জিনিস দেখবেন, আমরা যে সার্কাসে যে হাতিগুলোকে দেখতে পাই, সেই হাতিগুলোকে যখন বন থেকে নিয়ে আসা হয়, তখন সেই হাতিটাকে কিন্তু একটা মোটা শেকল দিয়ে বাঁধা হয়ে থাকে। দীর্ঘদিন সেই শেকল দিয়ে বাঁধা পরে, তাকে বসানোর পরে সে যখন মোটামুটি একটা ফিগারে আসে, তখন তারপরে কিন্তু আর শিকল দিয়ে বাঁধার প্রয়োজন পড়ে না। তাই কিন্তু একটা মোটামুটি একটা দড়ি দিয়ে বাঁধলেই কিন্তু সে নিয়ন্ত্রণের মধ্যে থাকে। কেন থাকে? সেকে দড়িটা ছিঁড়তে পারবে না। একটা হাতি একটা যে দড়ি দিয়ে বাঁধা থাকে, সে একটা টান দিলে তো মোটামুটি একটা 10 ইঞ্চি 5 ইঞ্চি পর্যন্ত পড়ে যেতে পারে। তাহলে সে দড়িটা ছিঁড়তে পারে না কেন? কারণ তাকে দীর্ঘদিন ধরে একটা মোটা লোহার শিকল দিয়ে বাঁধা হয়েছিল।
সে মনে প্রাণে বিশ্বাস করতে শুরু করেছে যে আমি আগে অনেক চেষ্টা করেছি, পারিনি, আমার দ্বারা আর এটা সম্ভব নয়। সুতরাং তার সাবকনশিয়াস মাইন্ডে কোনো রকমভাবে কিন্তু নেগেটিভ কোনো কিছুকে ইনপুট করা যাবে না। একটা জিনিস সবসময় মনে করবেন, আপনি যেটা ইনপুট করবেন আউটপুট কিন্তু সেটাই পাবেন। আপনি যদি নেগেটিভ কোনো কিছু ইনপুট করেন, নেগেটিভে আউটপুট পাবেন। আপনি যদি পজিটিভ কিছু ইনপুট করেন, পজিটিভে আউটপুট পাবেন। সুতরাং এটা আপনাদেরকে ভাবতে হবে আপনার ছেলের কাছ থেকে আপনি কী ধরনের আউটপুট পেতে চান। নেগেটিভ আউটপুট পেতে চাইলে আপনাকে নেগেটিভ বিষয়গুলোকে কিন্তু আড়াল করতে হবে, বর্জন করতে হবে। পজিটিভ ইনপুট পেতে গেলে আপনাকে পজিটিভ বিষয় ইনপুট করতে হবে, আউটপুট পেতে গেলে পজিটিভ বিষয় ইনপুট করতে হবে। আপনার ছেলেকে যদি বলেন বাহ এই কাজটা খুব ভালো হয়েছে, বাহ পড়াশোনায় আগের থেকে উন্নতি হয়েছে, কেন উন্নতি হলো না, কেন উন্নতি হলো না, আগের থেকে উন্নতি হয়েছে, আপনি এভাবে বলবেন। কেন উন্নতি হলো না বলে তাকে আরও তার মনটাকে ভেঙে দেবেন না। তাকে বলবেন যে হ্যাঁ তোমার শক্তি আছে, তুমি পারবে, তুমি মনের মধ্যে, তুমি 8-10টা ছেলের মধ্যে তুমি নও, তুমি চেষ্টা করলেই পারবে। এরকমভাবে তাকে সবসময়তে অনুপ্রাণিত করবেন। আপনি যেটা অনুপ্রাণিত করবেন, মনের শক্তিটা কিন্তু অনেক বেশি এটা একটা বাচ্চা মানুষ করার ক্ষেত্রে মনের শক্তিটা কিন্তু বাচ্চা কী ধরনের সে নিজের জন্য করছে, মানে বিশ্বাস করছে, সেটা কিন্তু অনেকটা ম্যাটার করে। আমাদের মন কিন্তু আমাদের শরীরের থেকে কিন্তু আমাদের মনের ভূমিকা অনেক বেশি কিন্তু গুরুত্বপূর্ণ। শরীরে কোনো কিছু হলে, ধরো জ্বর হলো, আমি বুঝতে পারছি টেম্পারেচার বেড়েছে, জ্বর হয়েছে, মনের সমস্যা কিন্তু স্বাভাবিক পরিস্থিতি কিন্তু বুঝতে পারবেন না। সুতরাং মনের ট্রিটমেন্টটা খুব জরুরি। কিন্তু মন প্রাথমিক অবস্থায় একটা বাচ্চা যে মনের ভেতর থেকে অবসাদে ভোগে বা ডিপ্রেস থাকে, তাহলে কিন্তু প্রথম অবস্থায় কিন্তু আস্তে আস্তে আপনি বুঝতে পারবেন না। ওটা অনেক ক্রিটিক্যাল পর্যায়ে যাওয়ার পরে কিন্তু আপনি বুঝতে পারবেন। সুতরাং মনের যত্ন নেওয়া কিন্তু নিতে হবে, ছেলেকে উৎসাহিত করতে হবে, অনুপ্রাণিত করতে হবে। মন যদি খারাপ থাকে, তার ব্রেনে অন্যরকম হরমোন খরিত হবে। হ্যাঁ, মন উৎফুল্ল থাকলে একরকম হরমোন খরিত হবে, হঠাৎ করে ভয় পেয়ে গেলে একরকম হরমোন খরিত হবে। আমাদের শরীরটা কিন্তু হচ্ছে একটা ব্যালেন্সড আমাদের শরীর সবসময় চেষ্টা করবে আনওয়ান্টেড সিচুয়েশনগুলোকে সে সামাল দেওয়ার। সে যদি ডিপ্রেস থাকে, তার শরীরে যে নেগেটিভ একটা হরমোন আছে, হরমোনটার নাম আমার মনে নেই, সেটা অনেক বেশি খরিত হবে। সেই হরমোনের খরিতের ফলে আপনার শরীরের বাচ্চার স্বাভাবিক স্বাস্থ্য কিন্তু নষ্ট হবে। অনেক বেশি ডিপ্রেস, অনেক বেশি যদি হতাশাগ্রস্ত মনের মধ্যে যদি থাকে, সে আস্তে আস্তে কিন্তু ভেতর থেকে ভেঙে যাবে। তার শরীরে বিভিন্ন রকমের রোগ হয়ে যাবে। হ্যাঁ, অনেক সময় গ্যাসের সমস্যা হয়, হ্যাঁ অনেক সময় হার্টের সমস্যা হয়, প্রেশার বেড়ে যায়। এগুলো কিন্তু এখন রোগবিদের কোনো হাত পা নেই। সুতরাং মনকে যদি আপনি শক্তিশালী করতে পারেন, শরীর কিন্তু অটোমেটিক আপনার শক্তিশালী হবে। মনের শক্তির কেমন, আমি একটা ডকুমেন্টারিতে ডিসকভারিতে আমি দেখেছিলাম, একটা পিতা মানে একটা গাড়িকে ওই হ্যাজকাপ দিয়ে তুলে সে গাড়িটাকে সরাসরি কাজটা করছে। তো সেই সময়ে কোনো একটা সময়ে তার বাচ্চা এসে সে গাড়ির তলে পড়ে যায় এবং সে গাড়িটা বাচ্চাটার উপরে পড়ে যায়। মানে কোনো রকম একটা ডিসপুট হয়ে বাচ্চার উপরে গাড়িটা পড়ে যায়। তো সেই সময় কিন্তু সেই লোকটা একাই কিন্তু সেই মোটামুটি একটা টন ওজনের গাড়ি চাবি তুলে নিয়েছিল। কেন তুলতে পেরেছিল? কারণ সেই সময় এমন একটা সিচুয়েশনের মধ্যে সে পড়ে গিয়েছিল যে গাড়িটা আমি না তুলতে পারলে আমার ছেলে মারা যাবে। তার মধ্যে তাকে পারতেই হবে, সে মনে মনে একটা সিদ্ধান্তটা ডিসাইড করে নিয়েছিল যে আমাকে পারতেই হবে, না পারার কোনো অপশন না পারলে আমার ছেলে মারা যাবে। এইটা হলো মনের শক্তি। আর আমি একটা ছোটো একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। ধরেন আপনি যে গতিটা দৌড়ান, ধরেন আপনার কাছে 100 মিটার দৌড় একটা দেওয়া হলো, আপনি যে গতিটা 100 মিটার রাস্তাটা আপনি যতটুকু টাইমে আপনি অতিক্রম করতে পারবেন, আপনার পিছনে তো একটা চিতাবাঘ ছেড়ে দেওয়া হয়, হ্যাঁ, ওই 100 মিটার রানটা কিন্তু তার অর্ধেকেরও হাফ টাইম আপনি করতে পারবেন, অতিক্রম করতে পারবেন। কেন করতে পারবেন? কারণ পিছনে আপনার একটা চিতাবাঘ আছে। আপনি যদি মানে স্লো হয়ে যান বা আপনি যদি চিতাবাঘের খপ্পরে যদি পড়ে যান, তাহলে আপনার প্রাণটাই চলে যাবে। তাহলে আপনার মন কিন্তু তখন আপনাকে সিগন্যাল দিচ্ছে যে পিছনে বিপদ। সুতরাং আমাকে পারতেই হবে, না পারার কোনো অপশন আমার কাছে না, পারতেই হবে। এটা হলো মনের শক্তি। সুতরাং মনের শক্তিকে কিন্তু আপনারা বাচ্চাদেরকে সবসময়তে উজ্জীবিত করবেন। সাবকনশিয়াস মাইন্ডে এমন কিছু ইনপুট করবেন না যে জিনিসটা তার ফিউচারের জন্য খারাপ হবে। আমাদের সাবকনশিয়াস মাইন্ড কিন্তু ঠিক ভুল যুক্তি তর্ক কোনো কিছু বোঝে না। যা দিবেন সেটাই সত্য হবে, ও কিন্তু সেই মতো কাজ করতে শুরু করবে। বড় বড় যে জাহাজগুলো আছে, জাহাজের ওয়ার্কার ম্যানগুলো কোথায় থাকে? জাহাজের একবারে তলদেশে থাকে, যেখানে কোনো জানালা থাকে না, যেখানে শুধু ইঞ্জিন থাকে, আগুন জ্বলে, ওয়ার্কার কাজ করার বেসিসে সে বড় বড় জাহাজগুলো সমুদ্রে হাজার হাজার মাইল অতিক্রম করে। আর উপরে বসে থাকে ক্যাপ্টেন, সে সব কিছু দেখছে।
নিচের কর্মীরা কিন্তু কিছু দেখছে না। তাহলে উপরের ক্যাপ্টেন কিন্তু জানালা দেখছে, দেখে সে যেরকম সিগন্যাল সে ওয়ার্কারদেরকে দিচ্ছে, ওয়ার্কার কিন্তু সেই মতো কাজ করছে। এটা হলো সাবকনশিয়াস মাইন্ডের কাজ। আপনার সাবকনশিয়াস মাইন্ড কোনো কিছু দেখবে না, ঠিক ভুল দেখবে না, ঠিক হলো না ভুল হলো দেখবে না, যুক্তিতর্ক বুঝবে না। আপনি যেটা ওর ব্রেনকে দিবেন ও সেই মতো কাজ করবে। এখন জাহাজের উপরে ক্যাপ্টেন যদি বলে উপরে একটা বড় পাহাড় আছে, মেশিন বন্ধ করে দাও, নিচের ওয়ার্কার কিন্তু মেশিন বন্ধ করে দেবে, কারণ উপরে মূল মাথাতে বলেছে সামনে বিপদ, সামনে এগোনো যাবে না। সে কিন্তু নিচের ওয়ার্কার কিন্তু সেই মতো কাজ করতে শুরু করবে। উপরের ক্যাপ্টেন যদি মিথ্যা করে যদি বলে যে আমি ডাইরেকশন চেঞ্জ করে নিয়ে উল্টো পথে চলতে শুরু করলো, নিচের ওয়ার্কাররা কিন্তু বুঝতেও পারবে না যে আমি সঠিক লাইনে নয়। ও এখন কাজ করে যাবে, ও ভাববে যে হ্যাঁ আমার ক্যাপ্টেন যখন আমাকে বলেছে কাজ করার জন্য আমি কাজ করছি। এখন জাহাজের গন্তব্য দেখা যাচ্ছে লন্ডন থেকে আমেরিকা হয়ে গেল, নিচের ওয়ার্কার কিন্তু বুঝতে পারবে না। তা এইটা হলো সাবকনশিয়াস মাইন্ডের ভূমিকা। সাবকনশিয়াস মাইন্ড এমন একটা মাইন্ড যেটা হচ্ছে আপনি যেটা বলবেন ও সেই মতো কাজ করবে। আপনি যদি বলেন তুই ভালো পড়াশোনা করতে পারিস না, তোর হাতের লেখা ভালো নয়, তোর কথার বাচনভঙ্গি ভালো না, হ্যাঁ তোর কোনো কিছু ভালো না, তোর পড়াশোনা ভালো করতে পারছিস না, ইত্যাদি ইত্যাদি, যেরকম আপনি ডাটা দিবেন ও কিন্তু অনবরত সেই কথাটা শুনতে 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 একটা সময় ওটা বিশ্বাস করতে শুরু করবে। সুতরাং বর্তমান সময়ে বাচ্চা মানুষ করার ক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে প্রতিটা পিতামাতাকে কমপক্ষে সাইকোলজির উপর 3 থেকে 4টে বই পড়া উচিত। কিন্তু এই সময় সেটা সম্ভব নয়, আপনাদের তো অনেক কাজকর্মের মধ্যে থাকেন। তাহলে আমি আপনাদেরকে বলবো অন্ততপক্ষে সেটা যদি সম্ভব না হয়, অন্ততপক্ষে বাচ্চাকে কোনো রকমের নেগেটিভিটির মধ্যে রাখবেন না। কোনো রকমের নেগেটিভিটি কথা, কোনো রকমের ডিপ্রেশনমূলক কথা, কোনো রকমের হতাশামূলক কথা বাচ্চাকে বলবেন না। এতটুকু তো বলা যেতেই পারে, তাই তো? 3-4টে বই পড়ার কথা আমি আপনাদেরকে বলছি না, কিন্তু এতটুকু তো আপনারা করতে পারবেন না? অবশ্যই পারবেন, কেন পারবেন না? আপনার সবথেকে মূল্যবান সম্পদ তো আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার সন্তান এই সবথেকে আপনার মূল্যবান সম্পদ। তাহলে আপনার সোনাদানাকে একটু প্রোটেক্ট করার জন্য আপনি আলমারির ভেতরে তালা মেরে রাখছেন, কত সিকিউরিটি নিচ্ছেন, তো আপনার ছেলের জন্য এতটুকু করতে পারবেন না? অবশ্যই করতে পারবেন। যদি না করতে পারেন তাহলে জানতে হবে আপনি আদর্শ পিতামাতা নন, এটা আদর্শ পিতামাতার ভূমিকা নয়। আমাদের অভিভাবক সভাগুলো আমাদের চলার পথে অনেক ভুল ত্রুটি থাকে, আমরা অনেক সময় অনেক কিছু জানি, কিন্তু তারপরেও সেগুলোকে আমরা ঠিকমতো অ্যাপ্লাই করতে পারিনি। এই কারণে আমাদের অভিভাবক সভাগুলো আমাদেরকে সব জিনিসই আমাদেরকে রিমাইন্ডার করে দিতে হয়, সব কিছু রিমাইন্ডার করে দিতে হয়। তারপরে সেটা আস্তে আস্তে আমরা জানার পরে অনেক কিছু আমরা অনেক কিছু ভুল করি। কিন্তু এই যে অভিভাবক সভাগুলো, কমিউনিকেশনগুলো রাখলে এই জিনিসগুলো আমি আপনাদেরকে মনে করে দেবো, আমরা আপনাদেরকে মনে করে দেবো, আপনারা সেই মতো চলাফেরা করবেন, হ্যাঁ সেই মতো করবেন। অবশ্যই আপনার ছেলেরা বড় হয়ে ইনশাল্লাহ একটা বড় মানুষ হবে, একটা ভালো মানুষ হবে। আর ভালো মানুষ করার ক্ষেত্রে সহায়ক হতে হবে, আমাদের দ্বীন ইসলামকে সহায়ক করতে হবে। নামাজ পড়ার তাগিদ অনেক বেশি করে দেবেন। একটা জিনিস মনে রাখবেন, যার উপরে আল্লাহর রহমত থাকবে, যার উপরে আল্লাহর বরকত থাকবে, সে দুনিয়াতে সারা পৃথিবী উলটপালট হয়ে গেলেও তাকে পথভ্রষ্ট করার কেউ নাই। সুতরাং আল্লাহর রহমত এবং আল্লাহর বরকত আপনার ছেলের উপর যেন নাজিল হয়, আপনার ছেলের উপর যেন পড়ে, সেইটা করার জন্য যে যে জিনিসগুলো করা দরকার আপনাদেরকে নামাজ পড়তে হবে এবং আপনার ছেলেদেরকে, আপনার সন্তানদেরকে নামাজ পড়ার তাগিদ দিতে হবে। একটা কথা আছে, হাদিসের একটা কথা আছে, নামাজিকে অন্যায় কাজ করা থেকে বিরত রাখে। তার মানে কি, নামাজ একটা অ্যান্টিভাইরাসের কাজ করে আমাদের জীবনে। নামাজ হচ্ছে একটা অ্যান্টিভাইরাস। সুতরাং আপনার ছেলেদেরকে নামাজ পড়ার তাগিদ দিবেন। প্রথমে যদি আপনার বলেন যে 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করো, আজ থেকে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বা, সে কিন্তু পারবে না। তাকে অল্প 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 করে তাকে সে 5 ওয়াক্ত নামাজ পড়ার জায়গাতে নিয়ে যেতে হবে। প্রথমে আপনি বলবেন অন্তত পক্ষে বাবু দিনে 1 ওয়াক্ত নামাজ পড়ো। 1 বছর 1 ওয়াক্ত নামাজই পড়ুক না ছোটো ছেলে, তারপর আস্তে 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 2 ওয়াক্ত বলবেন। তারপর যখন দেখবে 2 ওয়াক্ত নামাজটা ঠিকঠাক হচ্ছে তখন 3 ওয়াক্ত বলবেন। এইভাবে বাড়াবেন। আমি নিজেও নামাজ পড়া এইভাবে শুরু করেছি। আমি 5 ওয়াক্ত নামাজ পড়া কখনোই আমি পারিনি, আমি পড়িও নি। প্রথমে আমি 1 ওয়াক্ত করে নামাজ পড়তাম, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা চাইতাম। আপনার ছেলেদেরকেও শিখিয়ে দিবেন, নামাজ পড়বা, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবা। এবং আরেকটা জিনিসও আপনার ছেলেদেরকে শিখাবেন, আমরা আবাসিক দ্বিবার্ষিক ছেলেদেরকে শেখাই, সেটা হচ্ছে দিনের শুরু এবং দিনের শেষ আল্লাহকে স্মরণ করে করতে বলবেন। যে দিন আল্লাহকে স্মরণ করে শুরু হবে সে দিনে আল্লাহর বিশেষ একটু রহমত থাকবে। প্রত্যেকটা বাচ্চাদেরকে, প্রতিটা অভিভাবকদেরকে বলছি, আপনার ছেলেদেরকে ছোটো 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 ভালো ভালো অভ্যাসগুলো তাদের শরীরে, তাদের ব্রেনের মধ্যে ইনপুট করবেন। যেমন সকালে ঘুম থেকে উঠে যে কোনো একটা সূরা পড়ে ঘুম থেকে ওঠা,
সকালে খালি পেটে পানি খাওয়া, সকালে খালি পেটে পানি খাওয়াটা যে শরীরের কী ধরনের উপকার সেটা একটা ডাক্তারই হয়তো ভালো বুঝবে, আমরাও বুঝি, সেটা ভাষা বুঝতে পারি, কিন্তু সকালে খালি পেটে পানি খাওয়ার অভ্যাস করাতে বলবেন। সকালে ঘুম থেকে উঠে যে কোনো একটা সূরা পড়ে আল্লাহকে স্মরণ করে ঘুম থেকে দিনটা শুরু করতে বলবেন। দিনে অন্ততপক্ষে এক ওয়াক্ত নামাজ পড়ার কথা বলবেন। মানুষের সঙ্গে ভালোভাবে একটা চলাফেরা করার জন্য বলবেন, মিথ্যা কথা বলতে বারণ করবেন। এবং সে যখন ঘুমাতে যাবে তখন তওবা আস্তাগফিরুল্লাহ করলে একদম আল্লাহর কাছে আবার একটা সূরা পড়ে আল্লাহর স্মরণ করে সে ঘুম থেকে ঘুমাতে যাবে। তাহলে দিনটা শুরু করবে আল্লাহকে স্মরণ করে, দিনটা শেষ করবে আল্লাহকে স্মরণ করে। তাদের ভেতরে অল্প অল্প করে ভালো জিনিসগুলোকে ইনপুট করে দিতে হবে। আপনি একসঙ্গে এক গাদা এইগুলো করবি না, সেটা করবি না, ওটা করবি না, এরকম করে হিজিবিজি তাকে একদম মানে করে দেবেন না। তার ধারণ ক্ষমতা আপনাদেরকে বুঝতে হবে। আপনি যে জিনিসটা দিচ্ছেন সে বাচ্চাটা কতটুকু নিতে পারবে, এই ধারণ ক্ষমতা আপনাদেরকে বুঝতে হবে। এবং অল্প অল্প করে তাদের মধ্যে ভালো জিনিসগুলোকে ইনপুট করবেন এবং সেগুলোকে রীতিমতো সম্ভব হলে প্রতিদিন রিমাইন্ড করবেন। বাবু এই জিনিসটা করার জন্য বলেছিলাম করেছিলা, ওই জিনিসটা করার জন্য বলেছিলাম করেছিলা। দিনের একটা সময় ফিক্সড করে দেবেন যে তাকে ভালো জিনিসগুলো সে করেছিল কিনা রিমাইন্ড করার জন্য তাকে ভালো জিনিসগুলোকে মনে করে দেবেন বারবার। তাহলে একটা ছেলেকে আপনি যদি প্রতিদিন যদি জিজ্ঞেস করেন এটা করেছিলা, সেটা করেছিলা, ভালো জিনিসগুলো, নামাজ পড়েছিলা, সকালে ওটা পানি খেয়েছিলা, হ্যাঁ, ঘুম থেকে ওটা দোয়া করেছিলা, ঘুমতে যাওয়ার সময় দোয়া করেছে, এভাবে প্রতিদিন যদি জিজ্ঞেস করেন সে ওইটার মধ্যে একটা অভ্যস্ত হয়ে যাবে। একটা টাইমে আপনার দ্বারা বলার প্রয়োজন পড়বে না, সে কিন্তু অটোমেটিক সেই জিনিসের মধ্যে ঢুকে যাবে। একটা সাইকেল যদি আপনি জোরে চালিয়ে যদি প্যাডেল করা যদি ছেড়ে দেন, সে কিন্তু তার গতি একটা লম্বা সময় ধরে থাকবে। সুতরাং আপনার বাচ্চাদেরকে আজকে একটু ভালো কথা বললেন, তারপরে 1 মাস ভুলে গেলেন, এরকম ভুলে গেলে হবে না, আপনাদেরকেও মনে রাখতে হবে। তো যাই হোক, এসব বিষয়ে আমি অনেক কথাই বললাম। মোটামুটি আমার বক্তব্যের যে সারমর্মটা আমি কি বলতে চাইছি আপনাদেরকে, সেটা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এবং সেই মতো আপনাদের বাচ্চাদেরকে গাইডলাইন দেবেন। ইনশাল্লাহ আপনার বাচ্চারা বড় হয়ে একটা মানুষের মতো মানুষ হবে, আদর্শ মানুষ হবে এবং আমাদের স্কুলের সঙ্গেও একটা যোগাযোগ রাখবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।